শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পৃথিবীতে কত রকম মানুষই আছে। পৃথিবীটা কতটা বিচিত্র। এই বিচিত্র পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ রয়েছে। এই পৃথিবীতে কেউ অপরাধ করে সাজা পায়, আবার কেউ অপরাধ না করেও সাজা পায়। যেমনটা আমি। কি কিছু বুঝলেন না তো? গল্পের সাথে থাকলে সব জানতে পারবেন। আমি ফারাবি রহমান, সেনাবাহিনীর একজন অফিসার পদের কর্মকর্তা। বর্তমানে আমি কঙ্গোতে আছি। আফ্রিকার এই ছোট্ট দেশটায় আজ 2 বছর ধরে আছি আমি। এই দেশের লোকেরা বড়ই উদার মনের মানুষ। বর্তমানে আমি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আফ্রিকায় কঙ্গোতে আছি। কাল দেশে চলে যাব। কাল কর্নেল স্যার আমায় খুব শীঘ্রই দেশে ফিরতে বলেছে। তাই আপনাদের তো আমার পুরো পরিচয়টা দেওয়া হয়নি। আমি সেনাবাহিনীর মেজর পদে একজন অফিসার, অর্থাৎ আমি মেজর ফারাবি চৌধুরী। বাবা মা পরিবার থেকেও নেই, রয়েছে শুধু বংশের চৌধুরী নামটাই। বাকিটুকু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কর্নেল স্যার ফোন দিল। মেজর ফারাবি। জি স্যার। কাল কয়টায় ফ্লাইট তোমার? স্যার রাত 8টায়। ওকে, তুমি তাড়াতাড়ি আসো, দেশে অনেক বড় সমস্যা চলছে। ওকে স্যার। স্যারের সাথে কথা বলতে বলতে আমি দেখি বিকাল 4টা বেজে গেছে। এমন সময় এখানকার লেফটেন্যান্ট কর্নেলের ডাক পড়লো। আসতে পারি স্যার? মেজর ফারাবি রিপোর্টিং স্যার। মেজর ফারাবি, এসআরকে বাজারে কিছু সন্ত্রাসী হামলা করেছে। ওকে স্যার। তারপর সোজা নিয়ে SRK বাজারে গিয়ে দেখি সবার উপর লুটপাট শুরু করেছে সন্ত্রাসীরা, যারা টাকা পয়সা দিচ্ছে না সরাসরি গুলি করে মারছে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, বললাম অ্যাটাক। ইয়েস স্যার। সবাইকে গুলি করে মেরে দিল সোলজাররা। 3 জন এসে আমার পা ধরে বলল, Sir, I am Firoz. Please leave me. Don't arrest me, please. Where are you from? I am from Pakistan. Soldier, arrest them. ওকে স্যার। তারপর সবগুলোকে ধরে ক্যাম্পে নিয়ে এসে 3rd ডিগ্রি দিলাম। এখানে একজন বন্ধু পেয়েছি আমি, তার নাম অভিষেক চ্যাটার্জি। ভারতীয় সেনাবাহিনী থেকে এসেছে সে। তার কাছে গিয়ে বললাম, অভিষেক আসবো? আয়। আসতে পারমিশন লাগে নাকি? তবুও। আচ্ছা বল, হঠাৎ কি মনে করে আসলি? বন্ধু, আমি কাল দেশে ফিরে যাচ্ছি। আজ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ শেষ। জানি না আর কখনো দেখা হবে কিনা। হতেও পারে এটাই শেষ দেখা। কি বলিস, কবে যাচ্ছিস? এই তো কাল রাত 8টার ফ্লাইটে। আর 2টা দিন থাকলে হতো না, এমনি ছুটি নিয়ে? না রে, সম্ভব না। আচ্ছা। তারপর বাসায় চলে গেলাম। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেরি করে ঘুম থেকে উঠলাম। আজ ছুটি, তাই নাস্তা করে কিছুক্ষণ ঘুরলাম। একবার ভাবলাম অভিষেককে ডাক দিব, কিন্তু পরক্ষণে মনে পড়লো সে তো অন ডিউটিতে। তাই একাই ঘুরলাম। আপনজন বলতে এখানে অভিষেক ছাড়া কেউই নেই। জানতে চান অভিষেকের সাথে আমার পরিচয় কিভাবে হলো? চলুন তবে ঘুরে আসি সে 2 বছর আগের কথায়। 2 বছর আগে গতকাল এসেছি দেশ ছেড়ে। কেউ নেই এখানে আপন বলতে। অবশ্য দেশেই বা কে রয়েছে আপন, তারাও তো থেকেও নেই। হঠাৎ একজন এসে বলল, হাই, আমি ক্যাপ্টেন অভিষেক চ্যাটার্জি। হাই, আমি ক্যাপ্টেন ফারাবি চৌধুরী। আসলে আমি 2 বছর আগে ক্যাপ্টেন ছিলাম। তুমি তো বাংলাদেশ থেকে, তাই না? তুমি কি করে জানলে? তোমার ইউনিফর্ম দেখে। ও, তো তুমি কোন দেশ থেকে? আমি ইন্ডিয়ান আর্মি। ও আচ্ছা, আমি বাংলাদেশ আর্মি। আই নো। ভারতের কোথায় থাকো তুমি? আমি কলকাতায় থাকি, তুমি? ঢাকা। ফ্রেন্ড হবা? শিওর। তারপর থেকে আমরা বন্ধু। আজ সারাদিন ঘুরলাম। এখন শুধু 7টা বাজে। 1 ঘন্টা পরে আমার ফ্লাইট। অভিষেক আমাকে এয়ারপোর্ট পৌঁছতে এগিয়ে দিচ্ছে। এয়ারপোর্টে আসার পর, বন্ধু আসি। আমারও কিছুদিন পর কলকাতায় ফিরতে হবে। আর শোন, দেশে গিয়ে পরিবারের সাথে আবার সম্পর্ক ঠিক করার চেষ্টা করবি, আর একটা বিয়ে করবি। এভাবে জীবন চলে না। আসলে অভিষেকের কাছে আমার সব শেয়ার করা হয়। গত 2 বছর আগের কাহিনীটাও অজানা নয় তার। ভালো থাকিস। তুইও ভালো থাকিস বন্ধু। আর শোন, রিস্ক দিয়ে কোনো অপারেশন করবি না। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে পড়লাম। তারপর চলে গেলাম ওয়েটিং রুমে। বসে আছি ওয়েটিং রুমে। 15 মিনিট পর আমার ফ্লাইট। বসে বসে ভাবছি এই দেশটার কথা, মানে কঙ্গোর কথা। ভাবছি কঙ্গো দেশটার মানুষগুলোর কথা। হঠাৎ আমার ভাবনা মাইকের আওয়াজে ভেঙে দিল। মাইকিং এ একটা লোক বলল, Flight number 765 Africa Airline is ready for takeoff. Tie the seatbelt well. Have a nice trip. Thank you. আমি চলে গেলাম বিমানের কাছে এবং উঠেও গেলাম বিমানে। সিট খুঁজতে একটু ঝামেলাই হলো, কিন্তু পেয়েও গেলাম। সিটে বসে গান শুনছিলাম। এমন সময় পাশের সিটের লোকটা বলে উঠলো, বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে?
ওকে। আসলে বাবা আমার সময় কাটছে না, তাই একটু তোমার সাথে গল্প করতে চাইছিলাম। আসলে লোকটা দাদুর বয়সের, তাই আর না করতে পারলাম না। বাবা তোমার নাম কি? আমার নাম ফারাবি। আমার নাম কাদের হাসান। আপনি তো বেশ বয়স্ক, আপনার সাথে কেউ আসেনি? আসলে আমি একটু ব্যবসার কাজে কঙ্গো এসেছি। ও আচ্ছা, ততক্ষণে বিমান উড়াল দিয়েছে দেশের পথে। আচ্ছা, তো আপনার কাজ হলো? না, আসলে নাতনির বিয়ে তো, তাই তাড়াতাড়ি যাচ্ছি। ও আচ্ছা। তা কি করা হয় এখানে বাবা? আমি একজন সেনাবাহিনী মেজর। এখানে এসেছিলাম 2 বছর আগে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে, আর 2 বছর পর দেশে যাচ্ছি। ও আচ্ছা, তা বাসায় কে কে আছে? সবাই আছে, মা বাবা চাচা চাচি, একটা ছোট বোন, বড় ভাই আর চাচা 2 ভাই। তা তোমাকে কে নিতে আসবে? কেউটা। কেন? কারণ আজ আমার পরিবার থেকেও নেই। বুঝলাম না, ব্যাপারটা কি খুলে বলা যায়? শুনবেন শুনবেন আমার জীবন কাহিনী? তুমি বলো। ওকে, শুনুন তাহলে। ঘটনা আরো প্রায় 2 বছর আগের। তখন আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম। আমি ফারাবি, বাবা মায়ের 3য় সন্তান। সবার বড় আমার চাচাতো 2 ভাই ফাহিম এবং ফাহাদ। আবার একটা বড় ভাইও আছে, নাম মাহিদ। আমি বাড়ির সবচেয়ে ছোট ছেলে, আর আমার একটা ছোট্ট বোন আছে যার নাম তানিয়া। আমাদের একটা কোম্পানি আছে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যা আমার চাচা চালায়। আমার আব্বু একজন মেয়র। সবকিছুই ভালো চলছিল। আবার একটা ভালোবাসার মানুষ ছিল যার নাম রিয়া। আমাদের সম্পর্ক প্রায় কলেজ থেকে। এইচএসসি পাশ করার পর রিয়া ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, আর আমি সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA তে অ্যাডমিশন নেই। সবকিছুই ঠিক চলছিল। আমি 2nd লেফটেন্যান্ট হিসেবে কুমিল্লাতে জয়েন করি। কাজ ভালো হওয়ার কারণে 1 বছরে 2টো প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হয়ে যাই। বাসায় ফিরে এসে বাবাকে সারপ্রাইজ দেই, কিন্তু কখনোই ভাবতে পারিনি যে আমাকে তারা এত বড় সারপ্রাইজ দেবে। বাসায় যেতে বাবা বলে, কি রে তুই? আবু, আমি আবারও প্রমোশন পেয়েছি। সত্যি? কই তোমরা সবাই দেখে যাও, আমাদের ফারাবি চলে এসছে সাথে খুশির সংবাদ নিয়ে। এমন সময় মা বলে উঠলো, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? মা এসে আমায় দেখে খেতে দেয় আর বলে, বাবা তুই কখন এলি? মাত্র এসেছি। এমন সময় বাবা মাকে বলল, তোমার ছেলে এখন লেফটেন্যান্ট ফারাবি নয়, ক্যাপ্টেন ফারাবি হয়েছে। সত্যি বাবা, তোর প্রমোশন হয়েছে? মা। কই রে তোরা, দেখে যা, আমাদের ফারাবি এসেছে। আর একটা কথা, আমার বড় ভাই মানে চাচাতো ভাই ফাহিম ভাইয়ের বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, আর আমার মাহিন ভাইয়ের বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। ফাহিম ভাইয়ের বউ মানে বড় ভাবির নাম নীলা, আর আমার মাহিন ভাইয়ের বউয়ের নাম হচ্ছে মেঘলা। নীলা ভাবি তার বাবার বাড়িতে গেছে, আর মেঘলা ভাবি বাসায়। আমি বাবাকে বললাম, বাবা তানিয়া কোথায়? রুমে। আর মেঘলা ভাবি? তানিয়ার রুমে। আচ্ছা, বলেই চলে গেলাম তানিয়ার রুমে। তানিয়ার রুমে গিয়ে দেখি তারা গল্প করছে। আমি হঠাৎ কথা বলাতে তারা চমকে গেল। হ্যালো লেডিস, পেছনে করতেই তারা চমকে উঠলো। তানিয়া বলে উঠলো, ভাইয়া কখন এলি? এই তো কিছুক্ষণ। এমন সময় মেঘলা ভাবি বললো, কি ব্যাপারজি, আমাকে তো ভুলেই গেছো। আরে ধুর ভাবি, আপনি কি ভোলা চায়? আপনি হয়েছেন বরিশাল্লা। আসলে ভাবি কি বরিশাল্লা বললে রেখে চায়। বরিশালটা বাড়ি না, কিন্তু উনি বরিশাল্লা ভাষা পারে। ফারাবি তুমি আবার শুরু করেছো? আরে ভাবি মজা করছিলাম, একটা খুশির সংবাদ আছে। কি? আমার প্রমোশন হয়েছে, আমি এখন ক্যাপ্টেন। মিষ্টি কই? না, আমি আবার বরিশালে করে মিষ্টি খাওয়াই না। তবে বলেই ভাবি দৌড়ানি দিল আমাকে। এদিকে মা বলছে, তোরা এসেই আবার শুরু করলি? আমি গিয়ে মায়ের পিছে লুকালাম। ভাবি বলল, এবারের মতো বেঁচে গেলি। ভাবির আগে ফুসতে ফুসতে চলে গেল। মা আমার পেটে চিমটি দিয়ে বলল, কি করেছিস বদমাস? মা লাগছে তো, আমাকে ছাড়ো তবে বলছি। বল। তারপর সব মাকে খুলে বললাম। মা বলল, তোর ফাজলামি আর গেল না রে। বলে আমি রুমে এসে রেস্ট নিলাম। রাতে খেতে ডাকলো মা। ফারাবি খেতে আয়। আসছি। তারপর খেতে গেলাম। তখনই আব্বু বলল, তুই তো আমাদের সারপ্রাইজ দিলি, কিন্তু আমাদেরটা তো বাকি আছে। কিসের সারপ্রাইজ বাবা? তোর ফাহাদ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি ফাহাদ ভাইয়া? এমন সময় ফাহাদ ভাইয়া বলল, চুপচাপ খা, ছবি দেখি ভাবি। আগে খাওয়া শেষ কর তারপর। আচ্ছা, খাওয়া শেষ করে ফাহাদ ভাইয়ার রুমে যাবো। এমন সময় রিয়া ফোন দিল আমাকে। ফারাবি, কি হয়েছে, কাঁদছো কেন?
ফারাবি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। গতকাল ছেলে পক্ষ দেখে গেছে। তোমার ক্যাম্পে ফোন দিলাম তো বললো তুমি নাকি ছুটিতে চলে গেছো, তাই তোমায় ফোন দিলাম। আচ্ছা, এই ব্যাপার। তাহলে কালকেই তোমার বাবার সাথে কথা বলবো। তারপর কল কেটে ফাহাদ ভাইয়ের রুমে গেলাম ভাবির ছবি দেখতে। ভাইয়া বলতো, এই নে ধর তোর ভাবির ছবি। এটা? এটাই তো। ভাবির ছবি দেখার পর আমার পায়ের নিচের মাটি সরে গেল, বুকটা কেঁপে উঠলো। কারণ কারণ সেই ছবিটা আমার গার্লফ্রেন্ড রিয়ার ছবি। আমি বললাম, ভাইয়া, ভাবি কি তোমাকে রাজি বলছে? আসলে তোর ভাবির সাথে আমার তেমন কোনো কথা হয় নাই তো, তাই। ও, যাই হোক, ভাবি অনেক সুন্দরী। হুম। তারপর আমি আমার রুমে গিয়ে রিয়াকে ফোন দিই। হ্যালো হ্যালো রিয়া। কেমন আছো? এই তো ভালোই, তুমি? ফারাবি, আমি ভালো নেই। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। জানি। তুমি কিভাবে জানলে? আমার ভাইয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। কি? তারপর আর কিচ্ছু বললাম না, ফোনটা কেটে দিলাম। এমন সময় দরজা ঠেলে আমার ছোট বোন তানিয়া প্রবেশ করলো আর বলল, ভাইয়া, তুই সেই রিয়া ভাবির বয়ফ্রেন্ড? মানে? আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? দুদিন আগে আমি তানিয়া ভাবির সাথে দেখা করেছিলাম রেস্টুরেন্টে। তখন ভাবি সব খুলে বলেছে, তার বয়ফ্রেন্ড আছে, বাসার সবাইকে বোঝাতে বলেছে, কিন্তু কখনো ভাবিনি তুই সেই বয়ফ্রেন্ড। কি করবি এখন? হয়তো হয়তো তোকে ভুলে যেতে হবে। না, তা কি করে হয়? এছাড়া আর কোনো উপায় নাই রে। আমি সবাইকে বলে দিচ্ছি। একদম না, সবাই অনেক কষ্ট পাবে। কিন্তু কোনো কিন্তু না। যা ভালো বুঝিস কর। তারপর তানিয়া চলে গেল। রুমের দরজা ভালো করে লাগিয়ে দিলাম। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। যেন ঘুমানোর বৃথা চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই রিয়ার সাথে কাটানোর স্মৃতিগুলোর কথা মনে পড়লো। সেই কলেজ লাইফ থেকে স্মৃতি রয়েছে। আচ্ছা, এত সহজে কি ভোলা যায়? এটা কি মুখের কথা? একটা সময় চোখে পানি চলে এলো, কেঁদে দিলাম আমি। সারা রাত কাদার পরে ঘুমিয়ে গেলাম আমি। ঘুম ভাঙলো সকাল 11টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। মা বললো, কি রে বাবা, এত দেরিতে ঘুম ভাঙলো যে? আসলে প্রতিদিন ট্রেনিং এর কারণে সকাল সকাল ওঠা লাগে, তাই আজ দেরিতে উঠলাম। মিথ্যে বললাম, নয়তো বুঝে যেত। ও আচ্ছা, নাস্তা খা। তারপর নাস্তা খেতে শুরু করলাম। নাস্তা শেষে রেডি হব, এমন সময় মা বলল, কি রে বাবা, কোথাও যাচ্ছিস? কোথায়? একটু কাজ আছে তাই। ও আচ্ছা, যা। তারপর বেরিয়ে পড়লাম ফোর সিজন রেস্টুরেন্টের দিকে। উদ্দেশ্য রিয়ার সাথে দেখা করা। গিয়ে দেখি রিয়া আগে গিয়ে বসে আছে। রিয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো, ধরে কেঁদে দিল আর বলল, ফারাবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমাকে বিয়ে করে নাও। এটা হয় না রিয়া, তুমি আমার ভাইয়ের হবু বউ, মানে আমার হবু বউ হতে যাচ্ছ। না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। পাগলামো করে না রিয়া। আই লাভ ইউ মাই সুইটহার্ট ফারাবি। I know, but this is not possible. আর কিছু বলবে? ভালো থেকো, আর এটা আমাদের শেষ দেখা। তুমিও ভালো থেকো। তারপর চলে এলাম বাসায়। বাসায় এসে কাঁদতে লাগলাম, অঝরে কাঁদতে লাগলাম, নিজেকে বোঝাতে লাগলাম কিছু কিছু জিনিস পরিবারের সুখ, পরিবারের হাসির দিকে তাকিয়ে বিশ্বস্য দিতে হয়। আচ্ছা, ভালোবাসায় কেন এত কষ্ট? কেন কেন তাকে পেলাম না? বিধাতা কেন আমায় বোঝে না? কেন বোঝে না? তিনি কি দেখে না আমায়, আমি কতটা কষ্টে আছি? যাই হোক, সত্যি হয়তো তাকে ভুলে যেতে হবে। রাতে মা খেতে ডাকলো। কি রে বাবা, তোর কি মন খারাপ? না, তেমন কিছু না। সেদিন ফারহাদের বিয়ের কথা শোনার পর থেকে কেমন যেন হয়ে গেছিস তুই। আরে না মাগো, কি করে বোঝাই তোমার ছেলে যে কতটা কষ্টে আছে মা, কতটা কষ্টে আছে। কি রে বাবা, কি বিড়বিড় করছিস? না, কিছু না। আচ্ছা, খেতে আয়। যাচ্ছি। মা চলে গেল। কিছুক্ষণ পর আমিও গেলাম খেতে। খেতে খেতে বাবা বলল, কাল তোরা শপিং এ যাবি? মানে তোর বিয়ে 21 তারিখে হওয়ার কথা ছিল তো, কিন্তু ডেট আগে, সেটা 17 তারিখ বিয়ে হবে। কিন্তু কেন? জানি না, মেয়ের বাবা বললো তাড়াতাড়ি সেরে নিতে চায়। আমিও বললাম শুভ কাজে দেরি কেন, ব্যাস হয়ে গেল। আমি মনে মনে বললাম আজ 15 তারিখ,
তার মানে 2 দিন সময় আছে। আসলে বাবার কথার উপর কারো কথা বলার সাহস হয় না, তাই সবাই মেনে নিয়েছে। ভাবতেই কান্না পাচ্ছে। পাগলিটার 2 দিন পরে অন্ধের হয়ে যাবে। যাই হোক, যাকে হারিয়েছি তাকে আর পাওয়ার আশা করি না, এসবই ভাবছি। তখনই চাচি বলল, বাবা ফারাবি খাচ্ছিস না কেন? এই তো চাচি খাচ্ছি। খা বাবা। এরপর খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি বেশ আয়োজন চলছে বাসায়। এই বাড়িতে আয়োজনটা সবার হলো, আমার জন্য নয়। এমন সময় এসে পড়ে। কি দেবরজি, কি খবর? এই তো ভালো, তোমার? ভালো। তো ফাহাদ তো সেরে ফেলেছে, তুমি কবে করবা কি বিয়ে? বিয়ে হয়তো আর কখনোই করা হবে না। মানে? ও কিছু না। কিছু না হইলে ভালো। ভাবি চলে গেল। আপনারা ভাবছেন এখানে নীলা ভাবি এরকম থেকে? আগে বলেছিলাম ফাহিম ভাইয়ের বউ মানে ভাবি বাবার বাড়ি গেছে। সেই ভাবি হলো নীলা ভাবি। কিছুক্ষণের মধ্যে ডাক এলো মায়ের, বললো, বাবা তুই একটু ওদের সাথে যা না। কোথায়? শপিং এ। কে কে যাচ্ছে? তোর মেঘলা ভাবি, নীলা ভাবি, ফাহাদ ভাই, তানিয়া, আর ওদের ওখান থেকে রিয়ার 2 বোন, ছোট ভাই আর রিয়া। কিন্তু কথাটা বলতে বলতেই ফোন চলে এলো। দেখি ক্যাপ্টেন আসিফের ফোন রিসিভ করে বললাম, ইয়েস ক্যাপ্টেন, বলো। স্যার, আর্জেন্ট হেডকোয়ার্টার আসতে হবে। বলেই ফোনটা কেটে দিলাম। মা বলল, কি রে বাবা, কে ফোন দিয়েছে? ক্যাপ্টেন আসিফ। কি হয়েছে? আর্জেন্ট হেডকোয়ার্টারে যেতে হবে। আমি যে বললাম শপিং এ যেতে। ধুর, আমি গেলাম বলেই গায়ে ইউনিফর্মটা পরে বেরিয়ে যাব। এমন সময় ড্রয়িং রুমে বাবু বলল, কি রে, কই যাস? হেডকোয়ার্টার থেকে ফোন আসছে বাই। আমি বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে, আর বাবা বলল, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। এদিকে আমি হেডকোয়ার্টারে যেতেই ক্যাপ্টেন বলল, স্যার, আপনাকে কর্নেল ডেকেছে। ওকে। তারপর কর্নেল সাহেবের রুমের সামনে গিয়ে বললাম, আসবো স্যার? আসো। আমি ভেতরে গিয়ে বললাম, ক্যাপ্টেন ফারাবি রিপোর্টিং স্যার। ফারাবি, তাড়াতাড়ি শপিং কমপ্লেক্সে যাও। কেন স্যার? ওখানে শপিং কমপ্লেক্সের এমডি ছেলেকে অ্যারেস্ট করতে হবে, যার প্রমাণ আমাদের হাতে আছে। ওকে স্যার। সাথে সাথেই ফোর্স নিয়ে শপিং কমপ্লেক্সে চলে গেলাম। কিছুক্ষণ খুঁজলাম, তখনই আমার ফ্যামিলি, রিয়ার ফ্যামিলির সবাইকে দেখলাম। তখন মা বলল, কি রে তুই এখানে আসবি না যে বললি? আর ইউনিফর্ম পরে কেন? মা আমি অন ডিউটি, প্লিজ সরো এখান থেকে। তারপর মা বুঝতে পারলো আর সরে গেল। হঠাৎ একজন সোলজার বলল, স্যার, এই যে পেয়ে গেছি বেটাকে। ধরে নিয়ে আসো। সোলজার ধরে নিয়ে এসে আবার দিকে ধাক্কা দিল। তখনই আমাকে সে মারতে লাগলো, আমিও মারতে লাগলাম। এক পর্যায়ে তুমুল মারামারি। আমার পরিবার, রিয়ার পরিবার সবাই দেখছে, সাথে তো পাবলিকরা রয়েছে। এক সময় দিলাম এক ধাক্কা। তখনই আমার হাতে একটা পোজ দিল সে, যা দেখে আমার বাবা মা সহ সবাই ভয় পেয়ে যায়। কিন্তু তারা তো আর জানে না এসবে আমি অভ্যস্ত, এসবে আবার কিচ্ছু হবে না। আমার হাত দিয়ে রক্ত পড়ছে অনবরত, তবুও আমি তাকে মেরেই যাচ্ছি। একটা সময় সোলজার এসে ধরে নিয়ে যায়। তখন নাহিদ মানে শপিং মলের এমডি ছেলে আমাকে বলল, ক্যাপ্টেন, তোরা আমি দেখা নিমু। জাফট, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। নিয়ে যাও ওকে। তোকে পস্তাতে হবে। সোলজার, দাঁড়িয়ে দেখছো কি? সোলজার ওকে নিয়ে গেল। এরপর একজন সোলজার আমার হাত ব্যান্ডেজ করলো। সবাই দেখে অবাক, হাতে পোজ দিল, একটা চিৎকারও দিল না। বাবা বলল, বাবা তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, এগুলো প্রায়ই হয় ক্যাম্পে। তারপর হেডকোয়ার্টারে গিয়ে রিপোর্ট করলাম। কিছু কাজ ছিল, তা করে বাড়ি ফিরলাম। ফিরে এসে দেখি বিয়ের কথা নিয়ে আলোচনা চলছে। আমার এসব ভালো লাগছিল না, তাই রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। কেউ গান গাইছে তো কেউ নাচছে। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। কিন্তু আমার মনে যে কোনো রং নেই, রয়েছে শুধু হতাশা আর একরাশ দুঃখের ছাপ। ছাদে গিয়ে একটা সিগারেট চালালাম। শুনেছি সিগারেট খেলে নাকি দুঃখ কমে। আসলে কি কমে? এমন সময় পেছনে চাচু এসে বলল, কে এখানে? চাচু, আমি ফারাবি। ও, তুই এখানে কি করিস?
কিছু না। এ কি তোর হাতে সিগারেট কেন? এমনি ভালো লাগছিল না, তাই ধরালাম। তুই সিগারেট খাওয়া কবে থেকে শুরু করলি? 1 বছর। কি হয়েছে বল আমাকে। কিছু না। তাহলে সবাই ওখানে মজা করছে, তুই এখানে একা কি করিস? এই মিশন নিয়ে চিন্তা করছিলাম। চাচুকে মিথ্যে বললাম। তোমাদের আর্মিদের একটাই সমস্যা স্যার, দিন মিশন, স্টোরিজ, যুদ্ধা এগুলো নিয়ে পড়ে থাকিস। চাচু, এগুলো তো আমার সব কিছু, আমাদের জীবন। হয়েছে, যা গিয়ে ফাহাদকে একটু হলুদ লাগিয়ে দিয়ে আই। ইচ্ছে না থাকা সত্ত্বেও বললাম যাচ্ছি। তারপর গিয়ে একটু হলুদ লাগিয়ে দিলাম। তখনই আমার মামাতো বোন তানিশা এসে আবার হাত ধরে নাচতে শুরু করলো। আমি চেয়েও বাধা দিতে পারলাম না, কি আর করার। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম, তখনই রিয়ার ফোন। হ্যালো বলো। ফারাবি, তুমি এসে আমাকে নিয়ে যাও। এটা হয় না রিয়া। আমাকে ছাড়া থাকতে পারবা? কষ্ট হবে, বাট পারবো। আমাকে তুমি ভাবি বলে ডাকতে পারবা? কথাটা বলতে গিয়ে বলতে পারলাম না। বললাম জানি না, তবে এখন থেকে পরিবার হতে দূরে থাকার চেষ্টা করব। ভালোবাসো আমায়? জানি না। ফারাবি, ভালো থেকো। তুমিও ভালো থেকো। এরপর লাইনটা কেটে দিলাম। পরের দিন একটু দেরিতেই ঘুম ভাঙলো। বাসায় চিল্লাচিল্লি তার জন্য, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি আজকের এই দিনটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাল হয়ে দাঁড়াবে। সেদিন আমরা বরযাত্রী নিয়ে রওনা দিলাম তাদের বাসায়। বাসায় পৌঁছে এক কোণে বসে ভাবতে লাগলাম, এই শ্বশুরবাড়ি আমার হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু নিয়তির কি খেলা। নিয়তি আমায় তা হতে দিল না। এমন সময় ফাহাদ ভাইয়া নাকি ওয়াশরুমে যাবে বাবা বললো। ভাইয়া আমাকে বললো, এই ফারাবি, আমাকে ওয়াশরুমে নিয়ে চল না রে। ওকে। এরপর ভাইয়াকে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি বললাম, ভাইয়া চলো। তুই যা, আমি আসছি চুলগুলো ঠিক করে। ওকে। তারপর বেরিয়ে গেলাম আমি। বের হয়ে আম্মুর সাথে দেখা করলাম। আম্মু বললো, কিছুক্ষণ কথা বলার পর আবার একটা ফোন এলো। ফোনটা রিসিভ করার পরে একটা লোক বললো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? কে তুই? আছি একজন। কিছুক্ষণ পর একটা ওয়াশরুম ক্লিনার বলতো, খুন খুন খুন। সবাই তো শুনে ভয়ে আবারও অবাক। বাবা বললো, এই দাঁড়াও, কি হয়েছে? ওয়াশরুমের বাইরে লাশ পাওয়া গেছে। কি? সবাই এবার অবাক, আমি অবাক। সবাই ওয়াশরুমে দেখে গেল, গিয়ে দেখে ফাহাদ ভাইয়ের নিথর দেহটুকু পড়ে আছে মাটিতে। বাড়ির সবাই তো কান্নায় ভেঙে পড়ে। এমন সময় তানিয়া বলল, ভাইয়ার হাতে ওটা কি? সে চিঠি। বাবা চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিঠি পড়ে বাবার শরীর অসাড় হতে দেখলাম। আমি বললাম, বাবা কি হয়েছে? খবরদার, তুই আমাকে ছুবি না। বলো বাবা, কি হয়েছে? আমি কোনো খুনি বাবা না। কি বলছো এসব? সবাই এবার বললো, কি বলছো এসব? বাবা বলল, ঠিক বলেছি। কি হয়েছে বাবা? বাবা আমাকে চিঠিটা দিল। চিঠিতে লেখা ছিল, শ্রদ্ধেয় আব্বু ও চাচ্চু, তোমাদের কাছে একটা কথা বলছি শোনো। আমাকে ফারাবি খুন করেছে। জানি বাঁচতে পারবো না, তাই বলে যাচ্ছি। ফারাবি আর রিয়া প্রায় 4 বছরের সম্পর্ক। ফারাবি রিয়াকে পাওয়ার জন্যই আমাকে খুন করেছে। ভালো থেকে তোমরা। এটা দেখার পর আবার পায়ের নিচের মাটি সরে গেছে। এরপর সবাই চিঠিটা পড়লো আর আমাকে ধিক্কার জানালো। এরই মধ্যে পুলিশও চলে এসেছে আর অ্যারেস্ট করে নিয়েছে। যাবার আগে রিয়াও আমাকে বললো, ছি ফারাবি, ছি, আমি তোর মতো খুনিকে ভালোবেসেছিলাম। ছি, যে নিজের ভালোবাসাকে পেতে নিজের চাচাতো ভাইকে খুন করে। ছি। বিশ্বাস করো রিয়া, আমি খুন করিনি। আই হেট ইউ, হেট ইউ। বাবা বললো, কি অফিসার, এখনো নিয়ে যাচ্ছেন না কেন? জি স্যার। আমি তোর এমন ব্যবস্থা করবো যেন তুই কখনো বেরাতেই না পারিস। আগেই বলেছি বাবা এলাকার মেয়র, তাই বাবা ওই ব্যবস্থাটাও নিতে পারে। তারপর আমাকে নিয়ে গেল জেলে। সেখানে 3 দিন থাকার পর কর্নেল স্যার এলো আর বলল, ফারাবি, তুমি যে খুন করনি তার প্রমাণ নিয়ে এসেছি। ধন্যবাদ স্যার। এখনই তোমায় বের করছি। কিছুক্ষণ পরে আমাকে বের করে নিল। আমি কর্নেল স্যারকে বললাম, স্যার আমার চাকরিটি কি আছে? প্রথমে চলে গিয়েছিল, তারপর ভাবলাম তোমার মতো একজন আর্মি অফিসার কি করে খুন করতে পারে। তারপর রহস্য উদ্ঘাটন করতে শুরু করলাম এবং শেষমেশ জানতে পারলাম শপিং কমপ্লেক্সের মালিকের ছেলে নাহিদ এই কাজটি করেছে। এখন তুমি কি করবে? স্যার কাউকে জানাবেন না, আমি নিরপরাধ।
বাসার লোক কেউ না। কি করবে তুমি? স্যার, আমাকে দেশের বাইরে পাঠাতে পারবেন? ওকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো যায়। ওকে স্যার, আমাকে পাঠান। আর ওই নাহিদ, স্যার, ওর এমন অবস্থা করুন যেন সে জেল থেকে বের না হতে পারে। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ হবে কবে? 2 বছর। ওকে, 2 বছর পর আমি আবারও ফিরে আসব, এসে নাহিদের ব্যবস্থা করব। ওকে। তারপর আফ্রিকা চলে আসি, এসে ইন্ডিয়ান আর্মির একজন কর্মকর্তার সাথে পরিচয়, তারপর বন্ধুত্ব। কিছুদিন পর আমি প্রমোশন পেয়ে মেজর হই। আজ 2 বছর পর দেশে ফিরে আসছি। বর্তমানে আসা যায়। আমি কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেললাম। এই ছিল আমার জীবন কাহিনী। মানুষের জীবনে কত কষ্ট থাকে তা হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। বলেই কেঁদে দিল কাদের সাহেব। আরে, আপনি কাঁদছেন কেন? তোমার কথা শুনে। দেখুন, আমার সাথে যা হয়েছে সবাই নিয়তির খেলা। নিয়তির কথা ভেবে সব মেনে নিয়েছি। তারপর আমি ঘুমিয়ে পড়লাম বেমানে। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি কাদের সাহেব আমাকে ডাকছে। তুমি তোমার জায়গায় এসে পড়েছো। এটা বলেই সে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাড়িতে যখন এসেছো তবে মন খারাপ করে থাকবে না, আর একা একা থাকবে না। পারলে তোমার পরিবারের সাথে আবারও সম্পর্ক বানানোর চেষ্টা করবে। ঠিক আছে। আমি বিমান থেকে নেমে পড়ি, কিন্তু আমি ভাবছিলাম হয়তো আমার পরিবারের সবাই আমাকে নিতে আসবে, কিন্তু তারা কেউই আসলো না। খুন না করেও আজ আমি খুনি। হয়তো হয়তো আল্লাহ চাইছিল এটা। আমি হাঁটা শুরু করে দিলাম। হঠাৎ কারো ডাক। তাকিয়ে দেখি কর্নেল স্যার। তাকে দেখে মনে একটু শান্তি আসলো। কেউ একজন আমাকে এগিয়ে নিতে এসেছে। সে এসেই আমাকে জড়িয়ে ধরলো। ফারাবি, তাহলে আসতে পেরেছো? স্যার, কেমন আছেন? ভালো আছি, তবে আমাদের দেশের অবস্থা ভালো না। কেন স্যার, কি হয়েছে? আমাদের ক্যাম্প থেকে 3 জন আর্মি উধাও হয়ে গিয়েছে। তাদেরকে কোথাও পাওয়া যায়নি। তো তাদেরকে খোঁজার চেষ্টা করেননি? খুঁজে কোনো কাজ হয়নি, তাদেরকে কোথাও পাইনি। আরো অনেক অশান্তি আমাদের এই দেশটিতে, তবে সব খুলে বলবো। তার আগে তুমি আমার গাড়িতে বসে পড়ো। আমি আর কর্নেল স্যার গাড়িতে এসে বসে পড়ি। গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমি ওদের নিয়ে পড়ে গেলাম। আমার পরিবারের কেউই আমাকে বিশ্বাস করতে পারলো না। তা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে। পথগুলো কেমন হয়ে গেছে। 2 বছর পরে আসছি তো তাই। হঠাৎ আমি স্যারকে বলে উঠলাম, স্যার, আমার পরিবারের সবাই কি ভালো আছে? একদিন তোমার খোঁজ নিতে এসেছিল, তবে আমি তাদের কিছু বলিনি। স্যার ভালো করেছে। কিছুক্ষণ পরে ক্যাম্পে এসে পৌঁছালাম। তারা আমাকে দেখে সবাই জড়িয়ে ধরলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে তারপর আমি কর্নেল স্যারের কাছে এসে পড়ি। স্যার এখন কাজের কথা বলেন। তোমার আজকে ডিউটি করা লাগবে না, আজকে বিশ্রাম নাও। কাল থেকে তোমার ডিউটি শুরু। ঠিক আছে স্যার, আমি বিছানায় চলে আসি। তারপরে রিয়াকে নিয়ে ভাবা শুরু করে দিলাম। হয়তো ওর বিয়ে হয়ে গেছে আর এখন সুখে সংসার করছে। আমার কথা হয়তো তার মনেই পড়ে না, তবুও চাই সে যেন অনেক ভালো থাকে। এইগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার বন্ধুর কল। কিরে, আমাকে ভুলে গেছিস নাকি? না দোস্ত, তোকে ভুলবো কেন? তাই তো দেখি নিজের দেশে গিয়ে আমার একটা খোঁজ খবরও নিলি না। আরে ঘুমিয়ে পড়েছিলাম তাই নিতে পারিনি। এখন বল, তোর পরিবারের সাথে দেখা করেছিলি? না, তবে আমাকে ছাড়াই তারা অনেক ভালো আছে, আর তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া উচিত। তোকে বলছি না তাদের সঙ্গে দেখা করতে? কি মুখ নিয়ে তাদের সাথে দেখা করবো বল? আমি তো তাদের কাছে একজন খুঁড়ির ছেলে। একজন খুঁড়ির ছেলেকে তারা কেউ মানবে না। তুই যেটা ভালো বুঝিস সেটা কর। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপরে উঠে কিছু একটা খেয়ে নিলাম। বিকেলবেলা একটু রাস্তায় ঘুরতে বেরোলাম। রাস্তায় হাঁটছি আর আমার পরিবারের কথা চিন্তা করছি। একবার ভাবলাম আজ একটু রিয়ার বাড়ি থেকে ঘুরে আসবো। ওকে অনেক দিন দেখি না, ওকে না দেখে আমার মন ছটফট করছে। তাই আমি ওদের বাড়িতে এসে পড়ি। এসে দেখি ও ওদের বাড়ির সিঁড়িতে বসে আছে। আমি কিছুক্ষণ ভেবে তারপরে তার কাছে চলে আসি। আমাকে দেখে ও আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ ওর আগে ভাবে বলে উঠলো, আপনি এখানে? এখানে আপনার কি চাই? ভুলে গেছো আমি তোমার ফারাবি। আই শুনেন, আমার বলতে কোনো জিনিস নাই, আর যারা খুন করে আমি তাদের কেউ হতে পারি না। ওই ছেলেটার কি দোষ ছিল যার কারণে আপনি ওকে খুন করে দিলেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমরা পালিয়ে যাই। আমার সাথে পালালেনও না, আর শুধু শুধু ওই নিষ্পাপ মানুষটাকে খুন করে দিলেন। রিয়া, তুমি যেটা ভাবছো সেটা কিছুই না। আমি খুন করিনি, খুন করেছে অন্য কেউ। আর শুনুন, যতই আপনি আমার কাছে ভালো সাজার চেষ্টা করেন, পারবেন না।
আচ্ছা, মেনে নিলাম আমি খুনি। এখন বলো তুমি কেমন আছো? সেই জবাবটা আমি আপনাকে দিতে বাধ্য নই। আপনি এখানে এসেছেন কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তো তাই এসেছি। শুনেন, আমি আপনার কেউ না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। রিয়া, আমাকে কি তুমি ভুলে গেছো? আপনি মনে রাখার মতো কোনো কাজ করেছেন যে আমি আপনাকে মনে রাখবো? ভেবেছিলাম আপনি অনেক ভালো, তবে আপনি যে এতটা বাজে তা আমার জানা ছিল না। এতদিন আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। রিয়া প্লিজ থামো, আমি আর নিতে পারছি না। আপনি এখান থেকে চলে যান, না হয় কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তার আর প্রয়োজন নেই, আমি যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তুমি একদিন সবই জানতে পারবে, তবে সেই দিন অনেক দেরি হয়ে যাবে। এমনিতে জীবনে আপনার মতো ছেলেকে ভালোবেসে বড় একটা ভুল করে ফেলেছি। আমি ওখান থেকে চলে যেতে যাব, এমন সময় রিয়া জোরে বলে উঠলো। দাঁড়ান। হ্যাঁ বলো। আপনি আমাদের বাড়িতে আসছেন কেন? এখন কি আমাকে খুন করবেন নাকি? রিয়া, এভাবে বলো না প্লিজ, তোমার মুখে এসব শুনে আমার খারাপ লাগছে। আচ্ছা, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। কোনোদিন তুই আমার চোখের সামনে পড়বি না। তোকে এখানে আবার নিয়ে এসেছে কে? তুই আর্মি হয়ে এই দেশের বড় একটা সমস্যা হয়ে আছিস। রিয়া, তুমি সবকিছু না জেনে আমাকে এভাবে অপমান না করলেও পারতে। তোকে তো শুধু অপমান করেছি, তোকে কি করা লাগতো তা শুধু আমি জানি। আমি ওখান থেকে এক দৌড়ে বেরিয়ে চলে আসলাম, আর চোখের পানি কিছুতেই আটকাতে পারছি না। আমি চোখ থেকে অঝরে পানি পড়ছে। সবকিছু না ভেবে জেনে আমাকে এভাবে অপমান করতে পারলো। ভাবছিলাম এখানে আসার পরে হয়তো ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে, কিন্তু কিন্তু তার বিনিময়ে ও আমাকে এভাবে অপমান করতে পারলো। এভাবে অপমান করলো আমাকে। হয়তো হয়তো কোনো একদিন সব জানতে পারবে, সেদিন হয়তো আমি থাকবো না। আজ কেন যেন মন চাইছে হারিয়ে যাই অনেক দূরে, সেখানে থেকে চাইলেও যেন ফিরে না আসতে পারি। আমি হাঁটতেছি আর এই কথাগুলো ভাবতেছি, হঠাৎ চোখ পড়লো সামনের দিকে। তাকিয়ে দেখি নাহিদ ও তার দলবল কোথায় যেন যাচ্ছে। বস দেখেন, ওই সালে আবার দেশে ফিরে এসেছে। এবার সবার আগে না হয় এই শালাকে আগে খুন করব। ও আসলো কিভাবে? সেটা তো বলতে পারবো না। আর শোন, কালকে স্কুলে বোমা ফিট করে আসবি, একজন স্টুডেন্ট যেন বাঁচতে না পারে। ঠিক আছে। যে বাধা দিতে আসবে না তাকে চিরতর এই দুনিয়া থেকে বিদায় করে দিবি। ফারাবিকে নিয়ে আমার তো ভয় লাগে। সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, ওর ব্যবস্থা আমি করছি। ওকে। আমাকে দেখে ওরা যেন কি বলা শুরু করে দিল। আমি আর ওদের কথায় কান দিলাম না, চলে এলাম আমাদের ক্যাম্পে। এই যে শুয়ে শুয়ে কিছুক্ষণ কাঁদলাম। সবসময় আঘাত প্রিয় মানুষগুলোই করে যাদেরকে বুকের ঠিক বাম পাশে জায়গা দেওয়া হয়। এর ভেতরেই আমার কাছে কর্নেল স্যার আসলো। ফারাবি, তোমার খবর কি? কোথায় গিয়েছিলে? স্যার, একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়েছো, ভালো কথা। তো তোমার চোখে পানি কেন? আমি তাকে কিছু বললাম না, কিছু না বলে আমি চুপ হয়ে থাকলাম। কি হলো বলো না কেন? স্যার, আজ পরিবারের কথা খুব মনে পড়ছে তো তাই। আমি কি সব তাদেরকে বলবো? না স্যার, তাদেরকে তাদের মতো থাকতে দেন। আর আমি এখানে এসেছি কেউ যেন না জানে। তবে নিজের ভিতরে এতটা কষ্ট জমে রেখো না। কালকে থেকে তোমার ডিউটি শুরু, তাই মন দিয়ে ডিউটি করবে। স্যার, আর একটা কথা বলি। বলো। স্যার, নাহিদ ছাড়া পেল কিভাবে? ওর ছোট ভাই ওকে ছাড়িয়ে নিয়েছে। এটা বলেই কর্নেল স্যার চলে গেল। রাতের বেলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মন দিয়ে ডিউটি করতে লাগলাম। এর ভেতরে কর্নেল স্যার দৌড়ে আসলো। ফারাবি, তাড়াতাড়ি আমাদের এখানে স্কুলে চলো। কেন স্যার? আমাদের এখানকার একটা স্কুলে কে বা কারা যেন বোমা রেখেছে, আর ওই স্কুলে 1000 স্টুডেন্ট রয়েছে। স্যার, তাড়াতাড়ি চলুন। আমি এবং স্যার গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণ পরে স্কুলের সামনে এসে চলে আসি। তারপরে আমরা ভিতরে ঢুকে পড়ি। এসে আমি তো অবাক, এখানে সকল স্টুডেন্টসকে রিয়া ক্লাস দিচ্ছে, তাই আমি ওর কাছে চলে আসি। রিয়া, এখান থেকে সবাইকে বের হতে বলো। আপনি আবারও আমার চোখের সামনে পড়লেন? আপনাকে বলেছি না আপনি আমার চোখের সামনে পড়বেন না। রিয়া, সবাইকে বের হতে বলো। কেন? সবাই বের হবার পরে আমাকে খুন করবেন নাকি? কথা শুনে অনেক রাগ হয়ে গেল, তাই আমি গিয়ে ওর কালে ঠাস ঠাস করে দূরে চোখ লাগিয়ে দিলাম। অল স্টুডেন্ট সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যাও, তোমাদের স্কুলে বোমা রাখা হয়েছে। কথাটা শুনে সবাই বেরিয়ে গেল। ফারাবি, তাড়াতাড়ি বমটা খোঁজো। অনেক খোঁজাখুঁজির পরে বোমটা পেলাম, তারপরে সেটা বন্ধ করলাম। এখন সবাই নির্বাকের মতো তাকিয়ে আছে। সরি, আপনাকে আমি না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। আমি ওর কোনো কথা না শুনে বাইরে আসতে লাগলাম। এমন সময় রিয়া আমার হাত টেনে ধরলো। আমি সরি বলেছি তো,
দেখো এখন আমার এখান থেকে যেতে হবে। এমন সময় রিয়া কর্নেল স্যারের কাছে গিয়ে বলল, স্যার আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলো। স্যার আসলে কি ফারাবি খুন করেছে? আশা করি সবকিছু সত্যি কথা বলবেন। কথাটা শুনে স্যার চুপ হয়ে আছে। তবুও আমি আবারও বললাম, স্যার প্লিজ বলেন না খুনটা কে করেছে। ফারাবি খুন করেছে। স্যার আমি আপনার কথা বিশ্বাস করি না। ও যদি খুন করতো তাহলে আপনি ওকে আবারও চাকরি দিতেন না। ফারাবি চলো, ওইদিকে অনেক কাজ আছে। প্লিজ স্যার, আপনি আমার কথার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবেন না। আমি তো তোমাকে বলেই দিয়েছি যে ফারাবি খুন করেছে, তবুও কেন এমন করছো? স্যার আপনি কি চান না আমরা আবার একসাথে থাকি? দেখো মিস রিয়া, খুনটা ফারাবি করেনি, খুন করেছে নাহিদ। স্যার এটা এতদিন আপনি বলেননি কেন? ফারাবি বলতে বারণ করেছে, তাই বলিনি। স্যার আপনি একটু এখান থেকে সামনে যান, ফারাবির সাথে আমার কথা আছে। এটি বলার পরে স্যার চলে গেল। আমিও স্যারের সাথে যাব। এমন সময় রিয়া আমার হাতটা খুব শক্ত করে ধরলো। যাচ্ছ কোথায়? তোমার সাথে আমার কথা আছে। আমি খুনি, তাই খুনি ব্যক্তির সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। ফারাবি আমি সরি। এই শোনো, তোমার মুখে এই সরি কথা বলা মানায় না, সরি বলাটা মানায় না। আর তুমি আমাকে এখানে আটকিয়ে রেখেছো কেন? আমাকে কি আরো অপমান করতে চাও? না, তোমাকে আবারও ফিরে পেতে চাই। তোমার কাছে ফিরে আসতে চাই না আমি, সেদিন ফিরে যেতে চাইছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। তোমার উপর আমার অনেক রাগ হয়েছিল, তাই তোমাকে এমন কথা বলেছি। আবার এখন যেতে হবে, কর্নেল স্যার ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাকে আজ কোথাও যেতে দিব না ফারাবি। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, তোমার জন্য আমি এখনো বিয়ে করিনি। সেটা আপনার ব্যাপার, আমার কিচ্ছু না। আমি আপনার কাছে খুঁড়ি, আর খুঁড়ি হয়ে থাকতে চাই। আমি এটা বলে স্যারের কাছে যাব। এমন সময় রিয়া আমাকে জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। এই ছাড়ো, দেখো না স্কুলে কত মানুষ। তাতে আমার কিছু না, আগে বলো তুমি আবার আমাকে ফিরিয়ে নিবে কিনা? আমি পারবো না। তাহলে আমি ছাড়বো না। আমি ওকে জোরে ধাক্কা দিলাম, তারপরে ওর গালের উপরে ছোট চড় লাগিয়ে দিলাম। আর শোন, আমাকে তুই বিশ্বাস করতে পারিসটি, তো আমাকে ভালোবেসে কি করবি? তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আমি ওর কাছ থেকে কর্নেল স্যারের কাছে চলে আসি। স্যার চলুন, এটি বলেই আমি গাড়িতে বসে পড়ি। আর আজকের কথাটা ভাবতেছি, ওকে হয়তো চড় মারাটা ঠিক হয়নি। যাই হোক, ও যে আমাকে কতটা অপমান করেছে তার বিনিময়ে। কাউকে অপমান করলে তার কতটা খারাপ লাগে এখনো একটু বুঝুক। আমি এক মনে এই কথাগুলো ভাবছি, এর ভিতরে কর্নেল স্যার বলতো, ফারাবি আমি কি তোমার পরিবারকে সবকিছু বলবো? স্যার আপনি যদি কিছু বলেন তাহলে আমি আর আপনার এখানে চাকরি করব না। কেন, তুমি কি চাও না আবার তোমার পরিবারের সাথে একসাথে বাসতে? স্যার তারা আমাকে ছাড়াই অনেক হ্যাপি আছে, তাদের এই হ্যাপি ফ্যামিলির ভিতরে আমার মতো খুনি ঢুকতে চাই না। স্যার তুমি যেটা বুঝো সেটাই করো, আমি আর তোমাকে বাধা দিব না। কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে আমাদের এখানকার ক্যাম্পে চলে আসি, তারপরে শুয়ে পড়লাম। এবার ওই শালা ফারাবি আমাদের সব প্ল্যান শেষ করে দিল। বস ওরা জানলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার ওদের সাথে নতুন খেলা খেলবো। কি বস? শোন, যেইভাবেই হোক না কেন ফারাবির লাশটা আমার চাই। বস ওকে মারবো কিভাবে? ওদের ক্যাম্পে তো অনেকে থাকে। এত সব আমি কিছু জানি না, তোদেরকে আমি 2 দিন সময় দিলাম। এর ভিতরে ওর লাশ যদি না নিয়ে আসতে পারিস তাহলে তোদের এই পৃথিবী মায়া ত্যাগ করতে হবে। ঠিক আছে। কি হয়েছে ভাইয়া? বোমাটা ঠিক সময় ফাটেনি নাকি? সবকিছু শেষ করে দিয়েছে ওই ফারাবি। এতদিন তো ভালোই চলছিল। যে আর্মি অফিসার আমাদের সাথে লাগতে এসেছিল তাকে তো আমরা শেষ করে দিয়েছিলাম, আর এখন ফারাবি এসে আমাদের সবকিছু শেষ করে দিল। বুঝেছি, এখন ওকেই শেষ করতে হবে আমাদের। আমি সেটাই বলছি। আমি ঘুম থেকে উঠে গোসল করে নিলাম, এরপর খেয়ে নিলাম। বিকাল বেলা অফিসের পুরনো ফাইল দেখছি, এর ভিতর আনো নম্বর দিয়ে একটা কল আসলো। ধুর, কাজের সময় কে যে ডিস্টার্ব করে বুঝি না। ফোন রিসিভ করার পরে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। হ্যালো ফারাবি, তুমি কোথায়? হ্যালো, কে আপনি? আমি রিয়া। এই তুমি আবার কল দিয়েছো কেন? আর তুমি আমার নাম্বার পেলে কোথায়? সব বলবো, তার আগে তুমি আমাদের বাড়িতে চলে আসো। আমি কাজ করছি, দয়া করে ডিস্টার্ব করবা না। তুমি যদি না আসো তাহলে বুঝবা আমি আজকেই শেষ। আমি এখন আমাদের 5 তলার ছাদের উপরে আছি। তুমি যদি না আসো আমি এখান থেকে ঝাঁপ দিব। রিয়া পাগলামো করো না। তুমি একবার বলো যে আসবে না, তাহলে এখনই দেখিয়ে দিচ্ছি আমি কি পারি। আমি আসতেছি, প্লিজ ততক্ষণ পর্যন্ত তুমি কোনো পাগলামো করো না। 30 মিনিটের ভেতরে না আসলে যা করার আমি নিজেই করব। আমি ফোনটা কেটে রওনা দিলাম রিয়াদের বাড়ির উদ্দেশ্যে।
এই মেয়ে যে কোনো পাগলাম করতে পারে। এই মেয়ের উপর যে আজ কতটা রাগ উঠেছে তা শুধু আমিই জানি। কিছুক্ষণ পর ওদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। এসে ওকে ডাক দিচ্ছি, হঠাৎ পাঁচতলা দিয়ে ও জোরে বলে উঠলো, আমি এখানে, আমার এখানে চলে আসো। আগে তুমি ছাদ থেকে নেমে আসো। না, আসবো না, আগে তুমি আমার এখানে আসো, না হয় আমি কিন্তু একদম দিলাম ঝাপ। এই না না না, আমি আসছি, খবরদার তুমি পাশে এসো না। না, আসবো না, তুমি আমার কাছে আগে এসে পড়ো। আমি তাড়াহুড়ো করে ছাদে উঠছি। ওর উপরে আজ অনেক অনেক রাগ উঠেছে। হাতের কাছে পালিয়ে যে কি করব। অবশেষে আমি ছাদে উঠে আসি। আমি যাওয়ার সাথে সাথে রিয়ার কাছে দৌড়ে চলে যাই। যাওয়ার সাথে সাথে রিয়ার গায়ে ঠাস ঠাস করে মেরে দিলাম চর। তুমি আমাকে আবারও মারলা? আজকে দুটো চর মারছো। চর না মেরে গলা টিপে মেরে ফেলতে পারো না? কেন এভাবে কষ্ট দিচ্ছ? এই তুমি আমার পাগলাম করো কেন বলো তো? ফারাবি, অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো। এতদিন তুমি আমার কাছে ছিল না, তার জন্য আমি যে কি করেছি সেটা শুধু আমি জানি। এই 2 বছর এমন কোনো রাত নেই যে আমি কান্না করিনি। এখানে বসো। কেন, আবারও মারবা নাকি? দেখো ফারাবি, আবারও যদি মারো তাহলে আমি মরে যেতে পারি। আর পারবো না। রিয়া আমার পাশে বসে পড়ে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। এর ভিতর রিয়া বলল, আমাকে আবারও তোমার কাছে ফিরিয়ে নাও না প্লিজ। তখন আমি বললাম, আমার কাছে এসে কি করবা? আমি তো সবার কাছে ঘুরি। খবরদার, আর একবার যদি এই কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমাকে বাইরে তুমি কি থাকতে পারবা? তাহলে মারবো না, আমার গলায় সারা জীবন ঝুলিয়ে রাখবো। আচ্ছা, আমি এখন আসি, অনেক কাজ রেখে এসেছি এখানে। আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। আজ তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি এখান থেকে না গেলে তো কর্নেল স্যার আমাকে বকা দেবে। দিবে না। ফারাবি, একবার বলো যে আমাকে ভালোবাসো। ভালোবাসি, এটা বলার পরে রিয়া আমাকে সরিয়ে তুললো। দেখো কেমন পাগলাম করতেছো। বাড়িতে তোমার আব্বু আম্মু আছে, আমাকে জড়িয়ে ধরে আছো। এটা যদি দেখে তারা কি ভাববে? বাড়িতে আজ কেউ নেই, সবাই চলে গেছে নানু বাড়িতে। আজ যদি তুমি এখানে না আসতে আমি সত্যি সত্যি ছাদ থেকে ছাদ দিতাম। আমার জন্য তুমি ঝাঁপ দিতে চাইছিলে কেন? এই তো কত অপমান করছিলে। তা তো রাগ করে। আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পরে আবার দুজনে একসাথে। কোনোদিন আশা করিনি যে ওকে আবারও ফিরে পাবো। ফারাবি, আমাকে বিয়ে করবে কবে? কিছুদিন পরে। তোমাকে একবার হারিয়ে ফেলেছিলাম, আবার যদি তুমি হারিয়ে যাও তাহলে আমি কিন্তু এবার আর বাঁচবো না। আমি আর হারাবো না, সারা জীবন তোমাকে নিয়ে বাঁচবো। তাই যেন হয়। রিয়া, তুমি কি চাকরি পেয়েছো? তুমি চলে যাওয়ার 1 বছর পরে আমি এই স্কুলটায় চাকরি পাই। আচ্ছা, আমি এখন আসি, রাতে ফোনে কথা হবে। আর একটু আমার পাশে থাকো না। ওকে, থাকছি তোমার পাশে। আমি ওর পাশে বসে বসে কথা বলতেছি, আর পাখিটা আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এমন সময় কথা দিয়ে যেন গুলির আওয়াজ পেলাম, তাই রিয়া বলল, ফারাবি, কে যেন আমাদের এখানে গুলি ছুড়ছে। আমি একটু সামনে গিয়ে দেখি কতগুলো লোক আমাদের এদিক দিয়ে গুলি ছুটছে, তবে লোকগুলোর মুখোশ দেয়া। ফারাবি, নিচে নেমে পড়ো, না হয় গায়ে গুলি লেগে যেতে পারে। ওকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। রিয়া, একটু সাবধানে। মনে মনে ভাবতেছি এরা কারা, যেভাবে হোক না কেন ওদের একটাকে আটকাতেই হবে। আমরা নামতে নামতে 4th তলায় নেমে আসি, আর ওর পাশে একটা বিল্ডিং দিয়ে আমাদের দিকে গুলি মারতেছে। হঠাৎ আবার হাতের একটা গুলি লেগে যায়। আমি চিৎকার করে মাটিতে বসে পড়ি। হাই ফারাবি, তোমার কি হয়েছে বলো। রিয়া, তুমি এখান থেকে যাও, তাহলে তোমার গায়ে গুলি লাগতে পারে। আমি তোমাকে রেখে কোথাও যাব না। ফারাবি, তুমি আমার কাঁধে ভর দিয়ে আমার রুমে চলো। আমি রিয়ার কাঁধে ভর দিয়ে ওর রুমে চলে আসি। এদিকে ব্যথায় আমি চিৎকার করছি। রিয়া আমার মোবাইলটা দিয়ে কর্নেল স্যারকে ফোন দাও তো, জলদি। আমার হাতে রক্ত পড়তেছে। তা দেখে রিয়া কি করবে বুঝছে না। রিয়া আমাকে নিয়ে তার রুমে শুয়ে দেয়, তারপরে কর্নেল স্যারকে ফোন দেয়। হ্যালো ফারাবি, তুমি কোথায়? স্যার, আমি ফারাবি না, আমি রিয়া স্যার। ফারাবি এখন আমাদের বাড়িতে, ওর হাতে গুলি লেগে গেছে। কি বলো এসব? কিভাবে হলো? স্যার, বলতে পারবো না। স্যার, আপনি তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসুন, ফারাবির অবস্থা তেমন ভালো না। ঠিক আছে, আমি আসছি। আমি ব্যথায় চিৎকার করছি। ও মা গো, ভরে গেলাম, অসহ্য যন্ত্রণা। আর রিয়া আমার ক্ষতস্থানে চেপে ধরে আছে। আমি তখন বললাম, রিয়া, আমি যদি না বাঁচি তাহলে তুমি এটা বিয়ে করে নিও, একদম আমার কথা ভাববে না। দেখো, তুমি একটু বেশি বেশি বলছো, কিন্তু তুমি যদি না বাঁচো তাহলে আমিও বাঁচবো না। ব্যথা।
ফারাবি, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? ফারাবি আর কিছু বলল না, তার আগে এই চোখটা বন্ধ করে নিল। ফারাবি জ্ঞান হারায় তা দেখে আমার হাত পা কাঁপছে। আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে এবার আমি আর বাঁচবো না। হে আল্লাহ, তুমি একবার আমাদের আলাদা করে দিয়েছো, আর আমাদের সাথে এমন করো না, ওর যেন কিছু না হয়। আমি শুধু ফারাবির মুখের দিকে তাকিয়ে আছি। এর ভেতরে শুনতে পেলাম কলিং বেলের আওয়াজ। তা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। কে হতে পারে? রিয়া, দরজা খুলো, আমি তোমার কর্নেল স্যার। আমি দৌড়ে দরজার সামনে চলে আসি, তারপর দরজা খুলে দিলাম। স্যার, আপনি এসেছেন? স্যার, যেভাবেই হোক না কেন ফারাবিকে বাঁচান। আমাকে দেখতে দাও, ওর কি হয়েছে। স্যার, একজন ডাক্তার নিয়ে এসেছে ফারাবিকে চিকিৎসা দেওয়ার জন্য। ডাক্তার সাহেব, ফারাবির যেন কিছু না হয়, ওর হাতের গুলিটা তাড়াতাড়ি বের করুন। আমাকে দেখতে দিন, আর আপনারা অন্য রুমে চলে যান, আমাদের চিকিৎসা করতে দিন। আমি আর কর্নেল স্যার আর কিছু আর্মি অন্য একটা রুমে চলে যাই। আমি বসে বসে চোখের পানি ফেলছি। এর ভেতর স্যার আমার মাথায় হাত রেখে বলল, দেখো রিয়া, এভাবে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। স্যার, ওকে কাছে পেয়েও আমি এভাবে হারাতে চাই না। আর কিছু হবে না, দেখো ও হলো আমাদের দেশের গর্ব। এখন বলো, এসব কিভাবে ঘটলো? আমি আর ফারাবি ছাদে বসেছিলাম। এর ভেতরে কিছু লোক আমাদের এখানে গুলি ছুড়ছিল, আর একটা গুলি এসে ফারাবির হাতে লেগে যায়। কাউকে কি দেখতে পেয়েছো? না স্যার, লোকগুলো মুখোশ পরা ছিল। স্যারের কাছে সব কথাগুলো খুলে বললাম। এর ভেতর শুনতে পেলাম ডাক্তারের ডাক, তাই আমরা সবাই চলে গেলাম তার কাছে। বইটা বের করে দিয়েছি, এখন আর চিন্তা করার মতো কোনো কারণ নেই। রোগীকে এখন কেউ ডিস্টার্ব করবেন না, রোগী এখন অনেকক্ষণ ঘুমাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। ধন্যবাদ স্যার। স্যার, এটা বলে আমাদের ছোট করবেন না, এটা আমাদের কর্তব্য। স্যার, এখন আমি আসি। ঠিক আছে। আমি ফারাবির মাথার কাছে বসে পড়ি, আর ও ঘুমিয়ে আছে। এর ভেতর কর্নেলও আমাদের পাশে এসে বসে পড়লো। রিয়া, আমি কি ফারাবিকে আমাদের ক্যাম্পে নিয়ে যাব? না স্যার, ও আমার এখানেই থাক, আমি ওর দেখাশোনা করব। তুমি একা একা ওকে দেখে রাখতে পারবা? পারবো স্যার, আপনি চিন্তা করবেন না। আমি ফারাবিকে ঠিক সুস্থ করে তুলবো। আমি আরো 2জন আর্মি অফিসারকে বাইরে পাহারা দেওয়ার জন্য রেখে যাইতেছি, তুমি কোনো চিন্তা করো না। আর ওষুধগুলো আমি একজনকে দিয়ে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার। স্যার চলে গেলেন, আমিও দরজা লক করে দিলাম। এদিকে সন্ধ্যাটাও নেমে পড়লো। আমি বসে আছি ওর পাশে, আর ভাবতেছি কোন সময় ওর জ্ঞান ফিরবে। আমি তো ওর সাথে কথা না বলে থাকতে পারছি না। রাত 12টা, এখনো ওর জ্ঞান ফিরছে না। আমার চোখেও অনেক ঘুম এসে পড়ে, তাই আমি ওর পাশেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা হঠাৎ সূর্যের আলো আমার চোখে পড়লো। পড়তে না পড়তেই দেখতে পেলাম রিয়া আমার বুকের উপরে শুয়ে আছে, এমন ভাবে জড়িয়ে ধরে আছে, মনে হয় আমি কোথাও হারিয়ে যাচ্ছি। আমি রিয়াকে ডাক দিতে লাগলাম, রিয়া, রিয়া, ও রিয়া। ফারাবি, তোমার জ্ঞান ফিরেছে? তোমার এখন কেমন লাগছে? শোনা, অনেকটাই ভালো লাগছে। আর তুমি আজকে আমার সাথে ঘুমিয়েছিলে? বউ ঘুমালে সমস্যাটা কি শুনি? আমি আবার তোমাকে বিয়ে করলাম কোন সময়? একটু সুস্থ হতে না হতে তুমি আবার পাকনা কথা শুরু করে দিলা। এখন বলো, তুমি আমার বুকের উপরে কেন? ওকে, আর থাকবো না। এটা বলেই রিয়া উঠে চলে যেতে লাগলো। তখনই ওর হাতটা টেনে ধরলাম। আমি ওকে টান দিয়ে আবারও আমার পাশে নিয়ে আসতে গিয়ে আমার হাত ব্যথার কারণে ওর ভার সামলাতে পারলাম না। রিয়া এসে আবারও আমার হাতের উপর পড়ে যায়। ওরে বাবা গো, হাতি পুরো গায়ের উপরে রে, মরে গেলাম মাগো। এই চুপ, হাতিকে? কি আবার তুমি? এত বড় কথা, আমি আর থাকবো না এখানে। সরি সোনা, এই কানে ধরছি, তোমাকে আর আমি কিচ্ছু বলবো না। আর তুমি হাতি না, হাতির চেয়ে বড় কোনো জিনিস থাকলে সেটা তুমি। তুমি থাকো একা একা, এখানে আমি থাকবো না। ওকে, যেতে দিব না আমি তোমাকে। আই ছাড়ো, না ছাড়লে কিন্তু বাহিরে 2জন আর্মি অফিসার আছে, তাদের কিন্তু ডাক দিব। তুমি তো বললা যে তুমি আমার বউ, তো এখন কেন এমন করছো? তুমি আমাকে হাতে বলে অপমান করেছো, সেটা কি মনে পড়ে না? তোমাকে আর কিচ্ছু বলবো না। কালকে যদি মারা যেতাম তা তুমি? আর কিচ্ছু বলতে পারলাম না। তার আগেই ও ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো, কিছুক্ষণ পর ছেড়ে দিল। তোমাকে একদম বলেছি না এসব কথা বলবা না। ওকে, তোমার কোথাও যেতে হবে না, আমি চলে যাব অনেক দূরে। তাহলে আমি তো থাকতে পারবো না সোনা। আর বলবো না এসব কথা। ওকে, আর তুমি আমাকে বিয়ের আগে কিস করেছো? করেছি, ভালো হয়েছে। এমন ফালতু কথা বলছিলা, ভাবছিলাম জোরে একটা কামড় দিব,
কিন্তু তুমি তো অসুস্থ, তাই আর দিলাম না। তাই? রিয়া, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? এটা আগে বলবা না? আগে বলবো কিভাবে? তার আগে তো তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। এই ঝগড়াটা অনেক মিস করেছি। তাহলে তুমি কি চাও, আমার সাথে আরো ঝগড়া করতে? আগে যে সময় তোমার সাথে রিলেশন ছিল সেই সময় তো তুমি আমার সাথে শুধু শুধু রাগ করে থাকতে। তুমি আমাকে কোনো সময় দিতা না, তাই রাগ করতাম। আর এখনো রাগ করব যদি তুমি আমার কোনো কথা না শোনো। অনেক হয়েছে পাগলি, এবারে খেতে দিবা? তুমি এখানে থাকো, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওকে, যাও। রিয়া চলে গেল আর আমি ভাবছি, পাগলি মেয়ে একটা। আমাকে ছাড়া কিছুই বলছে না। আমি উঠে ওয়াশরুম খুঁজছি, কিছুক্ষণ পর পেয়েও গেলাম। তারপরে হাত মুখে পানি দিলাম, আবারও খাটে চলে আসি আমি। তোর ওকে চিরতরে শেষ করে দিতে পারলি না? বস কিভাবে শেষ করবো বলেন? আমরা ওর বুক বরাবর গুলি ছুঁড়েছিলাম, কিন্তু সেটা গিয়ে ওর হাতে লেগে যায়। তোরা একজনও কাজের না, মন চাচ্ছে এক্ষুনি তোদের শেষ করে ফেলি। স্যার প্লিজ আর একটু সুযোগ দিন। তোদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না, এবার যা করার আমিই করব। কি করবেন? দেখ, ফারাবির যখন কোনো ক্ষতি করতে পারছি না, ওদের পরিবারের তো ক্ষতি করতে পারি। কি করবেন বলেন? এদিকে আয় বলি। বস একদম জব্বর প্ল্যান, এতে অনেক কাজ হবে। এতদিন আমার কাজগুলো অনেক ভালো চলছিল, আর ও এসেই স্কুলের প্ল্যানটা বরবাদ করে দিল। এতে আমার কত কোটি টাকা লোকসান হয়েছে শুধু আমিই জানি। বস তাহলে আজ থেকে ওর পরিবারের ক্ষতি করা শুরু করে দেই। তবে খুব সাবধানে কাজ করবি, ফারাবি যেন আমাদের কোনো কাজের প্রমাণ না পায়। সেটা আপনার চিন্তা করা লাগবে না, এতদিন কাজ করেছি, কেউ কি কোনো কিছু জানতে পেরেছে নাকি? না, তবে ও কিন্তু অনেক চালাক। যদি ওকে শেষ করে দিয়ে আসতে পারতি তাহলে আমার অনেক বড় উপকার হতো। বস বিদেশি মালামাল পাচার করবেন কবে? কিছুদিন অফ রাখ, কারণ ওরা যদি আমাদের একজনকে ধরে ফেলতে পারে তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। সেটাও ভুল বলেননি, সঠিক কথা। যা, তাহলে তোরা কাজে লেগে পড়। রিয়া, রিয়া, এই রিয়া, কই তুমি? এই তো শোনা, রান্নাঘরে। আমার তো অনেক ক্ষুধা লেগেছে। কেন? একটু আগেই তো তোমাকে একটা জিনিস খাইয়ে দিলাম। শুধু একটা কিসে কি পেট ভরে? তাহলে তোমার লাগে কয়টা শুনি? লাগে কয়টা তা না হয় বিয়ের পরই দেখাবো। ফারাবি, এমন ভাবে বলো না, আমার কিন্তু লজ্জা লাগে। আমি রান্নাঘরে চলে আসি, দেখি রিয়া রান্না করছে। কিছু বলবা? তোমার নাকি লজ্জা করে, তাই তোমার লজ্জা মাখা মুখটা দেখতে আসলাম। তাই? আর হাতটা এত নাড়াচাড়া করছো কেন? এখন তো আমি অনেক সুস্থ হয়ে গেছি। তা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে কেমন সুস্থ হয়ে গেছো। অনেকটা। হঠাৎ চোখ পড়লো রিয়ার দিকে, দেখি রিয়া ইউটিউব দেখে রান্না করছে। তা দেখে আমি আর হাসি আটকাতে পারলাম না। কি হয়েছে, এভাবে হাসছো কেন? তুমি এখন রান্নাটাও শিখতে পারলে না? এই শোনো, একদম হাসবা না। আমি কোনো সময় রান্না করিনি, আজকেই প্রথম। তাহলে বিয়ের পরে আমি কি করব? না খেয়ে থাকবো নাকি? কেন, কিস খেয়ে থাকবা? কিসে কি কারো পেট ভরে নাকি? হ্যাঁ, ওকে, তাহলে ভালোভাবে রান্না শিখে নেব। পারাবি শোনো, কর্নেল স্যার ফোন দিতে বলেছিল। সেটা আমাকে আগে বলবো না? মনে ছিল না তাই? আমি রুমে চলে আসি, তারপরে স্যারকে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার রিসিভ করলো। হ্যালো রিয়া, বলো, ফারাবির কি জ্ঞান ফিরেছে? স্যার, আমি রিয়া না, আমি ফারাবি। ও ফারাবি, এখন বলো কেমন লাগছে? স্যার অনেকটা ভালো। স্যার কালকে থেকে না হয় ডিউটি করা শুরু করে দেব? না থাক, কিছুদিন রেস্ট নাও, তারপরে শুরু করো। স্যার আমি এখন অনেকটাই সুস্থ, মনে হয় কালকেই পুরোপুরি সুস্থ হয়ে যাব। না থাক, নর্মালি 5 দিন রেস্ট নিবা। ঠিক আছে। আর শোনো, সময় পেলে আমি তোমাকে দেখতে আসবো, এদিকে অনেক কাজ পড়ে আছে তো তাই। না স্যার, আসতে হবে না, আমি সুস্থ আছি। আপনি ওদিকটা একটু সামলান। আমি এদিক দেখে রাখছি। আর শোনো একটা কথা। স্যার বলেন। তোমার উপর যারা হামলা করেছে তাকে তুমি কি চিনো? না স্যার, ও সবগুলো মুখোশ পড়া ছিল। যদি আমার হাতে গুলিটা না লাগতো তাহলে ওদেরকে ধরেই ফেলতাম। ওকে, তুমি সুস্থ হও, তারপরে এই ব্যাপারটা দেখছি। স্যারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এর ভিতর রিয়া খাবার নিয়ে আসলো। এই নাও, খেয়ে নাও। হাতে তো ব্যথা, খাবো কি করে? তাহলে খাইয়ে দেওয়া লাগবে নাকি? তাড়াতাড়ি খাওয়ানো শুরু করে দাও তো। ভাবছিলাম তুমি আমাকে খাইয়ে দিবা, কিন্তু সেটা আর হলো না, আমাকেই খাইয়ে দিতে হবে। তাহলে বিয়ের পরে না হয় তোমার বরটা তোমাকে খাইয়ে দেবে। তখন তো তুমি সময়ই পাবা না, সারা দিনই তো কাজে থাকবা। সারাদিন কাজ করবো না তো,
রাতে তো সময় পাবো, তখন তো তোমাকে খাইয়ে দেবো। মনে থাকে যেন। রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। এই এই তুমি খাও না কেন? আগে তুমি খাও, তারপরে আমি খেয়ে নেব। না, তুমি আমার সাথে খেয়ে নাও তো। আমি ওর সাথে খেয়ে নিলাম, তারপরে ওকে ওষুধ খাইয়ে দিলাম, তারপরে স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে। এর ভিতরে ফারাবি বলল, কই যাচ্ছ? তুমি জানো না আমি স্কুলে চাকরি করি, সেখানেই তো যাচ্ছি। তাহলে আমি একা একা থাকবো নাকি? সেটা তো একটা কথা, এখন বলো তো কি করব? কোথাও যাওয়া লাগবে না, ওকে? তুমি আমার পাশে বসে থাকবা, ওকে? ঠিক আছে, যাব না। রিয়া এসে আমার পাশে বসে পড়লো। আমি গিয়ে মাথাটা ওর হাঁটুর উপরে রাখলাম। রিয়া, আমি এখান থেকে চলে যাব। কেন? তোমার আব্বু আম্মু যদি এসে পড়ে, তাহলে আমাদের যদি এমন ভাবে দেখে, না জানি কি বলবে। তাদের আসতে এখনো অনেক দেরি, আর তুমি যে কয়দিনে সুস্থ হয়ে নাও, সেই কতদিন আমার সাথেই থাকবা, বুঝলা? ঠিক আছে। একসময় রিয়ার সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। আজ আমি আবারও ডিউটিতে যোগ দিব, তাই আমি রিয়ার কাছে চলে আসি। রিয়া, আমি গেলাম। সাবধানে যাবে, আর শোনো, একটু দেখে শুনে কাজ করবা। আর শোনো, প্রতিদিন শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু। পাখিটা। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি আবারও ক্যাম্পে। তারপরে আমি ডিউটিতে যোগ দিলাম। এভাবে আমার দিনগুলো ভালোই কাটছিল। একদিন কাজ করছি, হঠাৎ একজন লোকের গলা শুনতে পেলাম। মনে হয় তার গলা আমি কোথায় যেন শুনেছি, তাই আমি একটু সামনে এগিয়ে যাই। তাকিয়ে দেখি আব্বু। আমি তাকে দেখে তার দিকে তাকিয়ে রয়েছি। আব্বুর অনেক বয়স হয়ে গেছে, শরীর কেমন যেন দুর্বল হয়ে গেছে। এর ভিতরে আব্বু আমার দিকে তাকিয়ে কোনো কথা বললো না। সে কর্নেল স্যারের কাছে চলে গেল। স্যার আপনি আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে আপনার মেয়ের? স্যার, আমার মেয়ে শপিং করে বাসায় ফিরছিল, এর ভিতরে কিছু লোক ওকে একটা গাড়িতে তুলে নিয়ে কোথায় যেন নিয়ে চলে গেছে। কথাটা শুনে আমি আব্বুর কাছে চলে আসি। আব্বু, বলো না তানিয়াকে কারা তুলে নিয়েছে? কে তোর বাবা? আমি তোর কেউ না। আর শোন, তুই আমার সাথে কোনোদিনও কথা বলবি না। আচ্ছা, বলবো না। তার আগে বলো আমার বোনকে কারা তুলে নিয়ে গেছে? আমি সেটা তোকে বলবো না। আব্বু আমাকে অনেক বাজে বাজে কথা বলতে লাগলো, আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। এর ভিতর কর্নেল স্যার জোরে বলে উঠলো, স্টপ! কর্নেল স্যারের স্টপ শুনে সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও আব্বু বলল, স্যার, আপনি ওকে এখানে এনেছেন কেন? ও তো খুনি। চুপ করেন, আপনি আর একটা কথাও বলবেন না। আপনি কি জানেন খুনটা কে করেছে? কে আবার করবে? ফারাবি করেছে। আপনার ছেলে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। তারপরে কর্নেল স্যার সবকিছু আব্বুকে বলা শুরু করলো। সবকিছু শোনার পরে আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো। বাবা, আমাকে ক্ষমা করে দে, তোকে আমি ভুল বুঝে কত কথা বলেছি। কি করছো আব্বু? বাবা ছেলেকে অনেক কিছু বলতেই পারে, তার জন্য ক্ষমা চাওয়া লাগবে কেন? এখন বলো, তানিয়াকে কে তুলে নিয়ে গেছে? বলতে পারবো না। কে? তাহলে তানিয়াকে খুঁজবো কিভাবে? হঠাৎ আব্বু একটি ছবি দেখিয়ে বললো আমাকে। ফারাবি, ওই যে ছবিটা দেখ, ওই ছেলেটাও তার দলবল। ছবি দেখে বুঝতে পারলাম ও হলো নাহিদের ভাই। আব্বু, সত্যি এই লোকটাই কি তানিয়াকে তুলে নিয়ে গেছে? তাড়াতাড়ি চলে আয়, সময় খুব কম, না হয় তানিয়ার ওরা ক্ষতি করে দিবে। কর্নেল স্যার বললেন, চলো তানিয়াকে ওদের হাত থেকে বাঁচাতে হবে। আমরা এসে সবাই গাড়িতে বসে পড়ি। 4 গাড়ি আর্মি ও আমরা। স্যার যেভাবে হোক না কেন ওদের আজ সবাইকেই ধরতে হবে, সবাইকে। আমাদের দেশের মানুষদের ওরাই ক্ষতি করতে চায়। তবে সাবধানে কাজ করতে হবে, ওরা কিন্তু অনেকজন আছে। সেটা আমি বুঝে নিব স্যার। কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? চুপ, তুই একটাও কথা বলবি না। তোর ভাই আমাদের সব প্ল্যান শেষ করে দিয়েছে। একবার তো খুনের অপরাধ দিয়েছিলাম ওর ঘাড়ে। তাহলে ওই খুন ভাইয়া করেনি? আরে না, খুন করেছিলাম আমি। তোর ভাই বিনা দোষে শুধু পরিবারের কাছ থেকে অপদস্থ হয়েছে। আর এখন আমি তোকে নিয়ে একটা খেলা খেলতে চাই, তোকে মেরে আবার তোর ভাইকে ফাঁসাতে চাই। কুত্তার বাচ্চা, এই আশা তোর কোনোদিন পূরণ হবে না। হবে কি হবে না সেটা আমিই জানি। ভাইয়া, এখন কি করব? শেষ করে দিব ওকে? একটা ছুরি দে আমার হাতে, এক্ষুনি ওকে চিরতরে শেষ করে দিই। প্লিজ আমাকে মেরো না। তোকে না মারলে তো তোর ভাইকে কিভাবে ফাঁসাবো? ওবার তো প্রমাণ রেখে গিয়েছিলাম, এবার তোকে মেরে কোনো প্রমাণই রাখবো না। নাহিদ ছুরিটা নিয়ে তানিয়ার দিকে এগিয়ে আসতে থাকে। তানিয়া ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। এমন সময় আমি ওর হাত বরাবর গুলি করে দিই, আর নাহিদ মাটিতে পড়ে যায়। একজনও জায়গা থেকে লড়বি না বলে দিচ্ছি। হরমির বাচ্চা,
তাহলে আবারও তুই এসেছিস? এই তোরা দেখছিস কি? ওদের শেষ করে দে। ওরা আমাদের এদিকে গুলি মারা শুরু করলো। আমি কি তানিয়াকে ছাড়িয়ে নিলাম। ভাইয়া কেমন আছো? আগে তুই বাইরে যা, না হয় তোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আবু বাইরে আছে তোর জন্য, যা। ঠিক আছে। তানিয়া চলে গেল। এর ভিতরে কর্নেল স্যার বলল, ফারাবি খুব সাবধানে। আপনিও সাবধানে থাকবেন, আর যেভাবে হোক না কেন আজকে ওদের সব কটাকে আটক করব। আমরাও একে একে ওদের গায়ে গুলি মারতেছি। কিছুক্ষণ পরে ওদের দলবদ্ধ সবাইকে শেষ করে দিলাম। এখন শুধু বাকি আছে নাহিদ আর ওর ভাই। আমি গিয়ে ওদের দুই ভাইকে লাথি ঘুষি মারা শুরু করে দিলাম। এবারে তুই আমার সব প্ল্যান শেষ করে দিলি। শোন, পাপের শাস্তি একদিন না একদিন ঠিকই ভোগ করতে হয়। আমি ওদের মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছি। এর ভেতর কর্নেল স্যার আসলো আমার কাছে। ফারাবি ওদের আর মেরো না, আইন নিজের হাতে নিও না। স্যার, মন চায় ওদের দুই ভাইকে ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে সাগরে ভাসিয়ে দেয়। তার জন্য আইন আছে, আর ওদের ফাঁসি হবে। কিছুক্ষণ পর ওদেরকে এসে গ্রেপ্তার করলো। এর ভিতরে আব্বু আর আমার ছোট বোন আমাকে এসে জড়িয়ে ধরলো। এই ভাইয়া বললি না তো কেমন আছিস? আমি অনেক অনেক ভালো আছি। এখন স্যারও আমার আবার কর্নেল স্যারের সাথে ক্যাম্পে যেতে হবে। তুই কোথাও যেতে পারবি না, তুই এখন আমাদের সাথে বাড়িতে যাবি। না রে, খুনি ছেলের কোনো বাড়ি থাকতে পারে না। ভাইয়া আমি জানি তুমি খুন করনি। বাবা আমাদের সাথে ফিরে চল, তোর আম্মু খুব খুব অসুস্থ। আম্মুর অসুস্থতার কথা শুনে বুকের ভেতরে কেঁপে উঠলো। বুকের ভেতর ব্যথা শুরু হয়ে গেল। আব্বু, আমার কি হয়েছে? তুই চলে যাওয়ার পরে তোর আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে, সারা দিন রাত শুধু তোরই কথা বলে। চলো চলো, আমি আম্মুকে দেখতে যাব। স্যার, আমি একটু বাড়িতে যাই, যদি আপনি পারমিশন দেন তাহলে যেতে পারি। এতে পারমিশন দেওয়ার কি আছে? তুমি যাও। আর এখন থেকে আমাদের দেশটা অনেকটা নিরাপদ। ওদের যেভাবে হোক না কেন ফাঁসি দিয়ে দিব। ওরা হলো দেশের শত্রু। স্যার, ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। আমি, আব্বু আর তানিয়া তিনজনে মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে বসে আছি আর আম্মুর কথা চিন্তা করছি। এরই ভিতরে আব্বু বলল, ফারাবি আমার উপরে কি এখনো রাগ করে আছিস? না আব্বু, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? আমি তোমার উপর রাগ করে নেই। এভাবে কিছুক্ষণ কথা বলতে বলতে কিছুক্ষণ পরে আমরা বাড়িতে এসে পড়ি। এসে দেখি আম্মু শুয়ে আছে। এই ফারাবির আম্মু, দেখো কে এসছে। আমি কাউকে দেখবো না, প্লিজ তুমি আমার ছেলেকে আবার আমার কাছে ফিরিয়ে এনে দাও। তুমি দেখো কে এসছে। বাবা, তুই আবারও ফিরিয়ে এসেছিস? এটা আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। মামু, আমি এসেছি। এরপরে দেখতে পেলাম মামিকে। মামিও এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? এতদিন তোমাদের কথা অনেক মনে পড়েছে, তবে আমি তো তোমাদের কাছে একজন খুনি। এটা বলার পরপরই আমার ছোট বোন বলল, মামি জানো ভাইয়া খুন করেনি, খুন করেছে নাহিদ। আমি জানতাম তুই খুন করিসনি। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরই বলে উঠলাম, আমার এখন যেতে হবে। তুই কোথাও যাবি না, আমি তোকে আর কোথাও যেতে দিব না। আমার কাজ আছে ক্যাম্পে। প্লিজ বাবা, আমার পাশে তুই আরো কিছুদিন থাক। এটা বলেই আম্মু কান্না শুরু করে দিল। তাই আমি থেকেই গেলাম তাদের সাথে। আরো কিছুক্ষণ কথা বলে আমি চলে আসি আমার রুমে। আজ অনেক বছর পরে আবারও আমার বিছানায় আমি পরিবারকে মনে হয় আমি আবারও ফিরে পেয়েছি। আমি শুয়ে শুয়ে কথাগুলো ভাবছি। এর ভিতরে রিয়ার কল, তাই রিসিভ করলাম কলটা। এই যে, আমাকে কি ভুলে গেছো? আমার পাগলি বউকে কেন ভুলবো? একদম আমাকে বউ বলবা না। তুমি তোমার একটুও খোঁজ নিলা না। শোনা, একটু বিজি ছিলাম তাই তোমার খোঁজ নিতে পারিনি। তুমি এখন কোথায় আছো? আমি বাড়িতে আছি। এখন পার্কের কাছে একটু আসতে পারবে? তোমার সাথে কিছু কথা আছে। ওকে, তুমি আসো, আমি আসতেছি। কিছুক্ষণ পর ফোনটা কেটে দিলাম। তারপরে রওনা দিলাম পার্কের দিকে। এসেও পড়লাম পার্কে। এসে একা একা বসে আছি। হঠাৎ দূর থেকে দেখতে পেলাম রিয়া আসছে। ও একটা নীল কালারের শাড়ি পরে এসেছে। দেখতে পুরো নীলপরীর মতো লাগতেছে। ও এসে আমার পাশে বসে পড়লো। কি বলবা বলো? কিসের জন্য এত জরুরি তলব? আগে তোমাকে একটু দেখি, তারপর বলছি। কেন, আমার কি চেহারা বের হয়েছে নাকি? তা হবে কেন, তোমাকে আজ অন্যরকম দেখাচ্ছে। বোঝা যায় যে তুমি ফারাবির বউ। আমি ফারাবির বউ না তো কার বউ শুনি? আমার বউ তুমি, বুঝলা? রিয়া শোনো, আমাকে সবাই আজ মেনে নিয়েছে। তাদের ভুল সবাই বুঝতে পেরেছে। সত্যি? তাহলে আমাকে বিয়ে করবে কবে? এই তো কিছুদিন পরেই।
ফারাবি তাড়াতাড়ি করো, আমি যেন তোমাকে আর না হারাই। আমি হারাবো না সেটা ওই দিনই বললাম। এই শোনো না। বলো। না বলবো না, বলতে আমার ভয় করে। না বললে কিন্তু এখন রেগে যাব। তোমাকে একটু জড়িয়ে ধরবো। কথাটা আমি অন্যদিকে মুখ করে ফিরে বললাম। ওরে আমার লজ্জাপতি বর রে। রিয়া আমাকে ওর দিকে ফিরালো আর বলল, শোনো, জড়িয়ে ধরবে, এতে পারমিশন না লাগবে কেন শুনি? তবুও এর আগেই রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমিও ওকে জড়িয়ে ধরলাম। এভাবে কিছু সময় পর রেখে ছেড়ে দিলাম। আই শোনো, আমাকে জড়িয়ে ধরতে কি তোমার ভালো লাগে? কেন? এই যে একটু সময় জড়িয়ে ধরেই ছেড়ে দিলা তাই। ও, এখানে তো অনেক মানুষ, তাই তাড়াতাড়ি ছেড়ে দিলাম। জানি আমি। কি জানো শুনি? বলবো না। ওকে, না বললে থাক। চলো বাড়িতে যাব। এত তাড়াতাড়ি কিসের বলো তো? বাড়িতে কি বউ রেখে এসেছো নাকি? বউ রেখে আসবো কেন? বউ তো আমার পাশে আছে। তো বাড়ি যাবার জন্য এত তাড়াহুড়ো কিসের? বাড়িতে গিয়েই বিয়ের ব্যাপারে কথা বলবো তাই। ঠিক আছে চলো। রিয়াকে রিয়ার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আমি আমার বাড়িতে চলে আসি। তারপরেই আমি আম্মুর কাছে চলে আসি। কি বাবা, কিছু কি বলবি? বলবো। তুমি বুঝলে কিভাবে? তোর মুখ দেখে বুঝতে গেছি, এখন বল কি বলবি। মানে আম্মু, তোমার ছেলেটা বিয়ে করতে চায়। এর ভিতরে তানিয়া এসে বলল, বিয়ে করবি? শুধু কি আম্মুকে বলবি? আমাদেরও তোর বলতে পারিস। ভাইয়া, রিয়া ভাবিকে বিয়ে করবি নাকি? রিয়া মানে কোন রিয়া? আম্মু যার সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল ওই মেয়েটা। তোমার ছেলের সাথে রিয়া ভাবির আগেই সম্পর্ক ছিল। আমি তো কিছু বুঝতে পারছি না, ভালো করে বলতো। এরপরে ঘটে যাওয়া সবকিছু মাকে বলা শুরু করলাম। আম্মু এখন বলো, তুমি কি এই বিয়েতে মত দিবা কিনা? তোর আর কিছুই বলা লাগবে না, আজকেই রিয়াকে দেখতে যাব। ঠিক আছে, আর আব্বুকেও আমাদের বাড়ির সবাইকে জানিয়ে দিও। এটা বলেই আমি রুমে চলে আসি। বিকেলবেলা আম্মু ও আমার পরিবারের সবাই রিয়াকে দেখতে গেল, শুধু আমি বাড়িতে থেকে গেলাম। সন্ধ্যার আগে আগে তারা সবাই আবারও চলে এলো। কিছুক্ষণ পরে তানিয়া আসলো আমার কাছে। ভাইয়া, বিয়ে তো ঠিক করে এসেছিস, এখন বল আমাকে তুই কি দিবি? কেন? বিয়ে ঠিক করে আসলে কি কিছু দিতে হয় নাকি? হ্যাঁ, তুই অনেক কিপটা হয়েছিস ভাইয়া। এটা বলেই সে চলে গেল আর সাথে আমাকে চিমটি দিয়ে দিল এক দৌড়। শয়তানটা, তোকে একবার হাতের কাছে পাই। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল সবার কাছে জানতে পারলাম আমার নাকি সামনের মাসে বিয়ে ঠিক করে এসেছে। তাই আমি আমার সেই পুরনো বন্ধুকে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পরে ও রিসিভ করলো। কিরে শালা, ভুলে গেছিস? ওরে ভাইরে আমার, তোকে কোনোদিনও আমি ভুলবো না। তারপরেই সবকিছুকে খুলে বললাম। সত্যি ফারাবি, আজ আমি অনেক খুশি তুই তোর পরিবারের কাছে ফিরে এসেছিস। আর একটা কথা শুন, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে। এই বিয়েতে কিন্তু তোর থাকতে হবে, না থাকলে আমি কিন্তু বিয়েই করবো না। তোর কিন্তু আসতেই হবে। দোষ, এদিকে অনেক কাজের চাপ, জানি না আসতে পারবো কিনা। ওসব কিছু জানি না, তোর আসতেই হবে। ওকে, আসবো। তোর পরিবারের সবাইকে নিয়ে আসবি। ওকে। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এভাবেই আস্তে আস্তে বিয়ের দিন তারিখ ঘনিয়ে আসলো। এর ভিতরেই অভিষেক ও তার পরিবার এসে পড়লো। আজকে আমার বিয়ে। বিয়েটা ভালো মতো হয়ে গেল। বিয়ের রাতকে কি যেন বলে, মানে হলো আজ আমার বাসর রাত। তাই আমি বাসর ঘরের ভিতরে ঢুকবো এমন সময় কি যেন আমাকে টেনে ধরলো। এত তাড়া কিসের বলতো? বউকে না দেখলে কি আর ভালো লাগে না? আরে তেমন কিছু না, রিয়া আমার জন্য বসে আছে তো তাই। বাসর রাতে কি কি করতে হয় তার সম্পর্কে কি ধারণা আছে? তুই না ফাজিল হয়ে যাচ্ছিস দিন দিন। বারে রে, ভালো কথা বললে আমি ফাজিল? এখন বল, আইডিয়া আছে? আরে আমার আইডিয়া না থাকলেও আমার বউয়ের আছে। আবার বউ না হয় সবকিছু শিখিয়ে দেবে। যা যা ভাই, তোকে আর আটকাবো না। আমি বাসর ঘরে ঢুকতে যাবো, সেই সময় অভিষেক আবারও বললো, দোস্ত ভালো মতো বিলারটা মারিস। এই সালা, মুখে কি কিছু আটকা না? আমি রুমে চলে আসি। এসে দেখি রিয়া লাল বেনারসি পরে খাটে বসে আছে। আমাকে দেখে রিয়া খাট থেকে নিচে নেমে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপর আমাকে সালাম দিল। জানো ফারাবি, এত খুশি আমি কোনো সময় হইনি। তোমাকে আজ আমি জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আজ আমি অনেক সুখী। আমি ওকে উঠালাম। এরপরে আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরলাম। রিয়া, আমিও আজ অনেক সুখী তোমাকে আমার জীবন সাথী হিসেবে পেয়ে। আমি আর রিয়া খাটে গিয়ে বসে পড়ি। আই শোনো, আজকে আমাকে একটু কোলে নেবা? ও সোনা, কোলে নিব কি করে বলো? তুমি তো আগের রিয়া নেই, তার চেয়েও অনেক মোটা হয়ে গেছো। আবারও তুমি আমাকে এই কথা বলতে পারলা? শোনো,
আজ আমি তোমার সাথে ঘুমাবো না, আমি ফ্লোরে ঘুমাবো। ফ্লোরে অনেক ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যাবে তো। লাগুক, তাতে তোমার কি? আমি তোমার কেউ না। লাগুক কি? হ্যাঁ লাগুক কি? তোমার ঠান্ডা লাগলে আমার কষ্ট হবে না বুঝি? তোর আর ভালোবাসা দেখাতে হবে না। রিয়াকে নিয়ে গিয়ে আমি খাটের উপরে ফেলে দিলাম, তারপর আমি ওর উপরে উঠে যাই। এই দেখো, এমন করে কেউ? কেন, আমরা এখন বাসর করবো না? আমি করব না তোমার সাথে বাসর। তুমি একটু আগে আমাকে অনেক অনেক কথা বলে কষ্ট দিয়েছো। আর কষ্ট দিব না, এখন আদর করে সব ভুলিয়ে দেব। কেন? তুমি কি করবে শুনি? আমি তো এখন ইয়ে করব। ইয়ে করবো মানে? দাঁড়াও দেখাচ্ছি। এই শোনো, আমার কিন্তু অনেক লজ্জা করছে। তাই এক্ষুনি তোমার লজ্জা দূর করে দিচ্ছি। এটা বলেই আমি আমার হাতের আঙ্গুল রিয়ার হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলাম। দুজনে একে অপরের দিকে কিছু সময় তাকিয়েছিলাম। বউ, এভাবে তাকিয়ে দেখো না, এখন তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দাও। আমি পারবো না। তোমার পারা লাগবে না, আমি দিচ্ছি। আমি কি ও ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। রিয়া আর বাধা দিল না, আমার সাথে তাল মিলিয়ে গেল। এরপরে কি হবে সেটা আপনারা তো বুঝতে পারছেন। শুধু এটাই জেনে রাখুন, বাকিটা ইতিহাস পাতিহাস আর রাজহাঁস। গল্পটা এখানে শেষ হলো। কেমন লেগেছে তা না হয় কমেন্টেই জানাবেন। আর হ্যাঁ, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন নিজের ভালোবাসা মানুষটিকে। খোদা হাফেজ।